এক্সটেনশন এবং সাপ্তাহিক মতামতের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন মতামত ক্রসফায়ার। বরাবরের মতো আমাদের সাথে আছেন মতামত সম্পাদক জনাব কুদ্দুস খান, এবং আমাদের আজকের বিষয় হচ্ছে সেই নির্বাচন নিয়ে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে লস অ্যাঞ্জেলেসের দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব এ ব্যাপারে আপনাদের সামনে হাজির হয়েছিলেন। সেই সাথে জনাব কুদ্দুস খানের কিছু সারপ্রাইজ আছে আমাদের জন্য, যেটা তিনি প্রথমে বলে নিতে চান। জনাব কুদ্দুস খান, আপনার সারপ্রাইজটা আমাদের। সারপ্রাইজ কিছু না, অ্যাকচুয়ালি গণতন্ত্র ভালোভাবে কাজ করতে হলে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে যে শক্তিশালী বিরোধী দল দরকার। সেখানে বিরোধী দলের একটু বাংলাদেশে মনে হয় অভাব হচ্ছে, কারণ খালেদা জিয়ার পার্টি অতিশয় দুর্বল। আর দ্বিতীয় যেটা সবচেয়ে দরকার সেটা হলো বাংলা বিশ্বের যেখানে গণতন্ত্র কাজ করছে দুইটা হাউস দরকার। একটা হাউস আপার হাউস থাকতে হয়। লোয়ার হাউসটা সাধারণত ভারতেও আমরা আপার হাউস দেখি, আমেরিকাতে সিনেট যেটা আপার হাউস। লোয়ার হাউসটা সাধারণত জনগণের প্রতিনিধি দ্বারা নির্বাচিত হয়। আর আপার হাউস আমাদের মতো দেশে কিছু ইন্টেলেকচুয়াল সিলেক্টেড, যেমন কিছু পিএইচডি বা কিছু শিক্ষিত লোক, কিছু অর্থনীতিবিদ, এরা যদি আপার হাউসে থাকেন তারা কিছু সাজেশন পরামর্শ দিতে পারেন, তাহলে ব্যালেন্স হয়। সেই আপার হাউসটা না থাকার জন্য বা বাংলাদেশের গণতন্ত্র কতটা কার্যকরী হবে সেটা একটা সন্দেহ কারণ থেকে যাবে আর কি। আমার মনে হয় বাংলাদেশ সরকার এটা বিবেচনা করবেন, আগামী নির্বাচনের আগে একটা আপার হাউস করলে ভালো হয় আর কি। আর দ্বিতীয় যেটা সেটা হলো কি যে আপনার মতো আদর্শবাদী রাজনীতির দেশ প্রয়োজন শেষ হয়ে গেছে বিশ্বব্যাপী। ইস্যুভিত্তিক রাজনীতি আছে। ভারত আমাদের শত্রু রাষ্ট্র বা মৃত্যু রাষ্ট্র হতে পারে ইস্যুভিত্তিক। পার্টিকুলার কোনো ইস্যুতে ভারত আমাদের মৃত্যু হইতে পারে, আবার কোনো ইস্যুতে আমাদের শত্রু হইতে পারে। জনাব খান, ভারতের সাথে আমাদের যে কটা ইস্যু আছে তার প্রত্যেকটিতে ভারত তার শত্রুতামূলক মনোভাব বজায় রেখেছে। সেখানে আমরা পজিটিভটা খুঁজবো কোথায়? আপনি আমাকে একটা উদাহরণ দিয়ে বলুন যে ভারত এখানে এই দিক দিয়ে পজিটিভ আছে। আমাদের ধরেন আপনার রাজনীতিতে আদর্শভিত্তিক রাজনীতির দিন শেষ হয়ে গেছে, জামাত ইসলাম ইরেজ হয়ে গেছে মোটামুটি, কমিউনিস্টরাও মোটামুটি ইরেজ হয়ে গেছে। কাজেই আমাদের জনগণের আর বিএনপি সমর্থক বা বিএনপির যে ভুলটা করেছেন, আমার মনে হয় ভবিষ্যতে সেই ভুলটা করবেন না। সেটা হলো জনগণের ইচ্ছাকাঙ্ক্ষা, সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে তারা আদর্শটা জুড়ে দিচ্ছেন বাংলাদেশি বা বাঙালি, হোয়াট এভার ইউ কল ইট। জনগণ কি চায়, জনগণের সুবিধা অসুবিধা, জনগণের সমস্যা নিয়ে প্রতিটা ইস্যু ভিত্তিক রাজনীতি করলে আমার মনে হয় দেশের মঙ্গল হতে পারে বলেন আপনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এর আগের দুটি পর্বে, পর্ব নম্বর 3 এবং 4, আপনারা দেখেছেন লস অ্যাঞ্জেলেসের দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব যেভাবে একতরফা কথা বললেন তার বিরুদ্ধে অনেক কথাই বলা যায়। সে প্রসঙ্গে আমি একটু পরে আসছি। জনাব কুদ্দুস খান আমাদের লোয়ার হাউস আপার হাউসের কথা বললেন। এটা সম্ভব হতো যদি আমাদের তথাকথিত বুদ্ধিজীবী বা সুশীল সমাজ তাদের ভিতরে দেশপ্রেমের কিছুটা লেশ থাকতো। আমরা সেটা দেখতে পাইনি। আমাদের বড় বড় অর্থনীতিবিদ এবং যারা আইএমএফ বা বিভিন্ন পুঁজিবাদী সংগঠনের সাথে হোমরা চোমরা একসময় ছিলেন, সেখানে চাকরি করেছেন, তারা দেশে ফিরে এসে দেশের অর্থনীতির কি করেছেন গত 2 বছরে সেটা স্পষ্ট হয়েছে। শুধু তাই না, তারা শিক্ষিত হয়েও সুস্পষ্ট সংবিধান লঙ্ঘন করে 3 মাসের জায়গায় 2 বছর সময় নিয়েছেন। শুধু তাই না, এই নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করার যথেষ্ট কারণ আছে। কারণ খোদ এটিএম শামসুল হুদা, যিনি কিনা নির্বাচন কমিশনের প্রধান, তিনি বলছেন যে 90% ভোট পড়াটা একটু অস্বাভাবিক। কি বলতে চান উনি, এবং আদতেই এই নির্বাচনটা কতটুকু নিরপেক্ষ হয়েছে সে প্রশ্নটা তাই কিন্তু এসেই যায়। সেটা গেল এক কথা। যেন প্রধানটা আপনাকে আবার একটা কথা বলছি, সেটা হলো কি যে আপনি কি ভাবেন বা পার্টিকুলার কোনো পার্টি কি ভাবে, জনগণ কিন্তু নির্বাচন উৎসাহ, জনগণ কিন্তু খুব ভালোভাবে নিয়েছে জিনিসটা। বাংলাদেশের জনগণ নির্বাচন গ্রহণ করেছে, তারা উৎসাহ সহকারে ভোট দিয়েছে, তারা ঈদের মতো মিষ্টি বিতরণ করেছে, ঈদের মতো উৎসাহ সহকারে ভোট দিয়েছে। এখন যদি জনগণের জন্য রাজনীতি করেন, পছন্দ করেন, তাহলে সেটাকে আপনাদের তো হারে গেলেই আপনারা হেরে যেই আপনারা। জনাব খান, আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাতে চাই ব্যাপারটা। আমরা দেখেছি যে নির্বাচিত সরকার কয়েকটি আমলে, গত 12 বছর বলুন, কি হচ্ছিল যে এক দল, বিরোধী দল হরতাল পালন করছে, দিন শেষে তারা বলছে জনগণ আমাদের সাথে ছিল, আমাদের হরতালকে সমর্থন করেছে।
আবার সরকারি দল বলছে যে না, এই হরতাল আপনি কি সফল হয়নি, বলতেছেন এইবার জনগণ জনগণ হরতাল প্রত্যাখ্যান এই যে করেছে। হাজার হাজার লোক যাই রাস্তার করা মধ্যে হচ্ছে, বলতেছে, যাই করা হচ্ছে সবই কিন্তু জনগণের নামে। এই যে হাজার হাজার লোক যে উৎসাহ সহকারে ভোট দিচ্ছে, ঈদের মতো উৎসাহ সহকারে গেছে। আমি কল করেছি ব্যক্তিগতভাবে 2-4 জায়গায় কল করেছি, তারা সকলেই অতি উৎসাহে ভোট দিয়েছে। যে এটা কি জনগণের পার্টিসিপেশন ছাড়া হয়েছে নাকি? হরতালের সাথে এটা তুলনা করলে গত জনম খান গত 2 বছরে আপনাদের এই সর্বনাশ হওয়ার একটাই কারণ, জনগণের প্রতি শ্রদ্ধা না করে উল্টাপাল্টা। না, আপনি যদি বলতেন যে জনগণটা কে, জনগণ তো আওয়ামী লীগের পক্ষে আছে, বিএনপির পক্ষে আছে, জামাতের পক্ষে আছে। কোথায় বিএনপির জনগণ? চুরি যদি করেন জনগণ আপনার সাথে থাকবে না? বিএনপির সবকটা লোক হাজার হাজার কোটি চুরি করা এবং সরকার, 2টা সরকার চালানো। খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া একটা অবৈধ সরকার চালিয়েছে, একটা সরকার ছিল নির্বাচিত, একটা অনির্বাচিত সরকার চালালে জনগণ আমরা কিন্তু দেখেছি যে তারেক জিয়া একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু বিএনপির পক্ষে প্রচুর ভোট টানতে সক্ষম হয়েছিল এবং সেদিকেই যাচ্ছিল। ঘটনা হচ্ছে তারপর থেকে তারেক জিয়ার উপরে একটি বিশেষ মহলে কুদৃষ্টি পড়েছিল। আপনি আমাকে মিস্টার খান, বাংলাদেশের আমি বলছি আপনাকে মিস্টার খান, স্বাধীনতা 37 বছর ধরে বিভিন্ন দাতা সংস্থা যে হারে আমাদেরকে সাহায্য দিয়েছে, আপনি কি বলতে চান তার সিংহভাগ তারেক জিয়ার পকেটে গেছে? তার সিংহভাগ না, 1/3 বাজেটের টাকা তারেক জিয়া গত এবং কোকো বা কোকা-কোলা বছরের হিসাব আমি চাচ্ছি। আমি 37 বছরের হিসাব চাচ্ছি। সেটা করতে পারেন না। তার মানে হচ্ছে তারেক জিয়া যদি দুর্নীতি করেও থাকেন, তিনি একলা করে থাকেন না, স্বীকার করেন তারেক জিয়া আরো আছে, সরি কোন তারপরে কথা আরো আছে। এমন কোন দুর্নীতিবাজ, এই যে চিহ্নিত দুর্নীতিবাজ এরশাদ জেল খেটেছে দুর্নীতির দায়ে, এখন সে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, সে প্রসঙ্গ আমি যাচ্ছি না। এখন এমন একজন দুর্নীতিবাজকে দেখান যে যাকে দুর্নীতি করার অভিযোগে পিটিয়ে পঙ্গু করে অর্ধমৃত করে অর্ধ মানুষ হিসাবে বিদেশে নির্বাসনে পাঠানো হয়েছে। আমি এম নট শিওর যে অর্থাৎ তারেকের প্রতি কোন একটি বিশেষ মহলের বিশেষ উষ্মা ছিল। সেটা কি, সেটা সেই প্রসঙ্গ আপনার সাথে বিতর্ক করতে চাই না। আরো বলছি, আপনি কথাটা শেষ করতে দেন আমাকে। তারেক জিয়াকে যদি সত্যিকার ফিজিক্যালি টর্চার করে থাকে, সত্যিকারে কি আপনারা দেখেনি? এটা অন্যায় করেছে। আপনি সম্পাদক একজন, আপনার তো দেখার কথা। আমি কথাটা শেষ করি, এটা অন্যায় করেছে। কোন সরকারের উচিত না বিরোধী পক্ষ হোক, যতই অপরাধী হোক, তাকে ফিজিক্যালি টর্চার করা। এটা জাতিসংঘের আইন বিরোধী, যে কোনো আইন বিরোধী। যদি এটা করে থাকে সত্যিকার, আই এম নট সো শিওর, তাহলে সেটা অন্যায় করেছে, তার জন্য বিচার হইতে পারে। লন্ডনে তারেকে যদি হসপিটালে যায় না, বাসায় উঠেছে, লন্ডনের সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল আপনি অত্যন্ত অসুস্থ হয়ে এখানে আসছেন, আপনি হসপিটালে না কেন? বলে যে আমি কয়েকটা দিন রেস্ট নেই। এটা বিবিসির ভাষ্য অনুযায়ী। তাহলে যদি সে ওইরকম নিহত করার চেষ্টা করা হতো, তাহলে উনি হসপিটালে না যেয়ে বাসায় উঠছেন কেন? এই সমস্ত প্রশ্ন থেকে যায়। তথাপিও আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি, তারেক জিয়ার প্রতি যদি দুর্ব্যবহার করা হয়, সেটা অন্যায় করা হয়েছে, তার বিচার হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। না, আমরা তো এটাও দেখেছি, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ভালো করে জানেন যে আমাদের এক বিজয়ী, বর্তমান ইলেকশনের বিজয়ী যে নেত্রী, তিনি তার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তার কান পচে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বলে তাকে প্যারোলে যখন মুক্তি দেওয়া হলো, তিনি কি করেছেন? তিনি লন্ডনে, ফিনল্যান্ডে, আমেরিকায় বিভিন্ন জায়গায় দাওয়াত খেয়ে বেরিয়েছেন এবং শুধু তাই না, তার আত্মীয় স্বজনের বিয়েতেও অ্যাটেন্ড করেছেন তিনি। চিকিৎসা কি করেছেন সে প্রশ্ন কিন্তু এসে যায়। আর আরেকটা কথা হচ্ছে, লন্ডনের যে সিস্টেম, যে তাতে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে যথেষ্ট সময় লাগে। তার আগে কথা বলা, সাংবাদিক সরাসরি জিজ্ঞাসা করছিল যে আপনি হসপিটালে যাবেন কিনা। হসপিটালে কি করে যাবেন? ডাক্তারের কাছে যাচ্ছেন না কেন? বলে যে আমার ঘরে ডাক্তার আছে, তাছাড়া আমাকে কয়েকটা দিন রেস্ট নিতে হবে। এটা বিবিসির ভাষ্য, আমি বলছি না। তা তারেক জিয়া যদি ওইরকম অসুস্থই থাকতেন, আমি এটা ব্যক্তিগত জিনিস বিতর্ক করতে চাই না, তাহলে তার চিকিৎসার অধীনে সরাসরি যেতে হতো। তথাপিও প্রিয় দর্শক মন্ডলী, যদি নাকি সত্যিকারেই অস্থায়ী সরকার, হোয়াট এভার সরকার, কোনো প্রিজনারের উপরে